প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব আশরাফ কায়সার। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। তো যথারীতি সংবাদপত্রের শিরোনামগুলো দেখে আলোচনায় যাচ্ছি। দৈনিক ইত্তেফাক, ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক নাহিদ ও আসিফ সহ 16 উপদেষ্টা। বাংলাদেশ একটি পরিবার, একসঙ্গে চলতে চাই, তরুণরা মনের মতো দেশ গড়বে, দেশে ফিরে বিমানবন্দরে ডক্টর ইউনূস। মানবজমিন, নতুন যাত্রা, ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ। ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত। জয় দিন, নবীন প্রবীণের নতুন অভিযাত্রা, ডক্টর ইউনূসের নেতৃত্বে শপথ নিল অন্তর্বর্তীকালীন সরকার। 17 সদস্যের উপদেষ্টা পরিষদে ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক। কালবেলা, স্বপ্ন পূরণের পথে নবযাত্রা, নবীন প্রবীণের অন্তর্বর্তীকালীন সরকার। আমার উপর আস্থা রাখলে হামলা করা যাবে না, বিমানবন্দরে ডক্টর ইউনূস। নতুনরাও হাল ধরতে পারেন, প্রমাণ করতে চান 2 তরুণ, শপথ নিলেন 2 সমন্বয়ক। দৈনিক ইনকিলাব, বাংলাদেশের নতুন যাত্রা, ব্যাংক খাতে অস্থিরতা। খবরের কাগজ, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু, 13 উপদেষ্টার শপথ 3 জনের পরে, জোবরা গ্রাম থেকে সরকার প্রধান। আমরা শিরোনামগুলো দেখছিলাম। আজ আসলে বলার কিছু নেই, একটিই তো শিরোনাম, একেবারেই অভিন্নভাবে প্রধান শিরোনাম, সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যাত্রা শুরু করলো শপথ গ্রহণের মাধ্যমে। মোট 17 জন উপদেষ্টা, তাদের মধ্যে 3 জন আজ শপথ নিতে পারেননি। ডক্টর ইউনূসের নেতৃত্বে এই সরকার যাত্রা শুরু করেছে এবং সূচনা পর্বে তাদের যে প্রতিশ্রুতি পরিকল্পনা সেগুলোরও ইঙ্গিত তারা দিয়েছেন। আমরা কথা বলছি একটা অভূতপূর্ব সময়ে, কেননা বাংলাদেশে এরকম একটি সরকার হতে পারে এবং এরকম একটি পরিস্থিতিতে এবং এতটা আশাবাদ দিয়ে, এটি আমাদের ইতিহাসে কখনোই ছিল না। আপনি দেখবেন যে 53 বছর 54 বছরে আমরা কখনো সরকারের পতন হয়েছে আরও একটি রাজনৈতিক দলের হাতে, কিন্তু গণবিপ্লবের মুখে, গণ অভ্যুত্থানের মুখে, গণ আন্দোলনের মুখে একটি সরকার, যে সরকারটি বিভিন্ন অপরাধে অভিযুক্ত হয়েছে, যে সরকারটি আমাদের গণতন্ত্রকে হরণ করেছিল, নির্বাচন ব্যবস্থাপনাকে ভেঙে ফেলেছিল, পাহাড়সম দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এবং সর্বশেষ গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়ে বিদায় নিয়েছে। তারপরই আমাদের যেটি আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা, আমরা 3 দিনের মধ্যে একটি সরকার গঠন করতে পেরেছি এবং যেই সরকারের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের বিশ্বের দরবারে সবচেয়ে পরিচিত মুখ, এই মুহূর্তে বিশ্বের শীর্ষস্থানীয় চিন্তাবিদদের একজন, ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস। কাজেই আমরা অত্যন্ত আশাবাদী। আমরা মনে করি যে আমাদের জন্য একটি জাতির যেরকম সুযোগ তৈরি হয়, বাংলাদেশের আজকে থেকে ডক্টর ইউনূসের সরকারের সাথে বা এই সরকারের দর্শন, কার্যক্রম এবং অন্যান্য পদক্ষেপের সাথে আমাদের প্রতিদিনের এগিয়ে যাওয়ার একটি সম্পর্ক তৈরি হলো। ডক্টর ইউনূসের জীবনেও এটি একটি বড় ঘটনা, কেননা উনি পৃথিবীর 147টি পদকে বা বিশেষণে বিশেষায়িত হয়েছেন, অভিভূত হয়েছেন বিভিন্ন রাষ্ট্রীয় মর্যাদায়, কিন্তু বাংলাদেশের মতো যেই দেশে তার জন্ম, আপনি জোবরা গ্রামের কথা বলছিলেন, সেই দেশের ক্ষুদ্র ঋণ দিয়েই তো উনি পৃথিবীতে বিখ্যাত হয়েছেন। সেই দেশটি পরিচালনার দায়িত্ব তার হাতে এসে পড়েছে এবং একটি অত্যন্ত সংকটময় সময়ে, যখন রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা আমরা হিমশিম খাচ্ছি, যখন ধারাবাহিকভাবে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে এবং যখন আপনি দেখতে পাচ্ছেন যে অর্থনীতি বেকায়দায় রয়েছে এবং আমরা দিশেহারা অবস্থায় আমাদের গতিপথ নিয়ে, এই সময়ে উনি যে জাতিকে নেতৃত্ব দিতে পারছেন এবং আমাদের দেশকে খাদের কিনারা থেকে তুলে নিতে পারছেন, আমার ধারণা গণতন্ত্র ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিতে পারছেন, এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনেও একটি বড় সুযোগ। এই 2 সুযোগকে যদি আমরা চিন্তা করি, আমার মনে হয় যে এটি একটি দারুণ সময়। এবং উনি যেমনটি বিমানবন্দরে বলেছেন যে তরুণরা যেন তাদের মনের মতো করে দেশ তৈরি করে, তরুণদের এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে হবে। ছাত্র জনতার এই আন্দোলনেরই ফসল আজকের সরকার। আমরা বঙ্গভবনে যাদেরকে প্রথম সারিতে দেখেছি, সেই রাজনীতিবিদদের কোনো কন্ট্রিবিউশন কিন্তু এখানে নেই,
কেননা তারা দীর্ঘ 15 বছর সরকারটিকে বিরোধিতা করেছেন, নির্বাচন বর্জন করেছেন, তেমন জনগুরুত্বপূর্ণ আন্দোলন করতে পারেনি, অথবা সরকার এতটাই বেপরোয়া হয়েছিল তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ তারা করতে পারেননি। কিন্তু আমরা যেটি দেখতে পেলাম শেষ পর্যন্ত নাগরিক সমাজ বিশেষ করে ছাত্র জনতার হাতেই কিন্তু ওই রেজিমের পরিবর্তন হলো। কাজে আমরা দেখতে চাই যে এই আন্দোলনের ফসল এই সরকার কতটা গণতান্ত্রিক স্পেস তৈরি করতে পারে। আপনি জানেন যে আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না, আমাদের মত প্রকাশের স্বাধীনতা ছিল না, আমাদের নির্বিঘ্নে ভোট প্রদানের স্বাধীনতা ছিল না। এমনকি আপনি জানেন মানুষজন কথা বলতে ফিসফিস করে কথা বলতো, কোথায় টেলি মনিটরিং যন্ত্রপাতি আছে এগুলো চিন্তা করতে হতো, এবং আমরা একটা দমবন্ধ পরিবেশে চলে গেছিলাম। আমার ধারণা আগামীকালকে থেকে যেটি হবে বা আজ থেকেই, সেটি হচ্ছে মানুষকে একটি মুক্ত স্বাধীন গণতান্ত্রিক পরিবেশে বেঁচে থাকার অধিকার দেওয়া এবং সেটির চর্চা করার স্বাধীনতা পাওয়া। এটি একটি বড় ঘটনা। সাময়িকভাবে এবং এই মুহূর্তে আমাদের যেটি দরকার সেটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে তার পুনর্জায়গায় ফেরত আনতে হবে, অথবা একটি গ্রহণযোগ্য জায়গায় ফেরত আনতে হবে। দেশের বিভিন্ন জায়গায় আপনি জানেন যে আগুন লাগানোর ঘটনা ঘটেছে, সম্পত্তি দখল ঘটনা ঘটেছে, ঢাকা শহরের কোথাও কোথাও ডাকাতি, আমি জানি না এত ডাকাত হঠাৎ করে কোত্থেকে চলে আসলো। তো তার পেছনে ষড়যন্ত্র আছে কি না, তার পেছনে পালিয়ে যাওয়া রাজনৈতিক দলগুলোর ভূমিকা আছে কি না, নাকি আপনার সুযোগ সন্ধানীরা সুযোগ নিচ্ছেন যখন পুলিশও আপনার দৃশ্যপট থেকে বিদায় নিয়েছে। কাজেই এইরকম আমার ধারণা প্রফেসর ইউনূস বিমানবন্দরে যেমনটি বলেছেন, আমরা যদি তার উপরে আস্থা রাখতে চাই, আমি আশা করতে চাই আরেকটি ঘটনাও ঘটবে না। সেটি সংখ্যালঘুর উপরে নির্যাতন না, উপাসনালয়ে নির্যাতন না, এবং ডাকাত হয়ে ওঠার একটা অদ্ভুত পরিবেশ তৈরি করবে, সেটি আমার মনে হয় না। আরও একটি জিনিস আমার মনে হয় যে তাদের হাতে কিন্তু আমি জানি না কত দিনের সময়, আমার ধারণা আমাদের প্রত্যেককে ধৈর্যশীল হতে হবে। এরকম একটি পৃথিবীর কঠিনতম দায়িত্ব নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আজকে থেকে যাত্রা শুরু করলো। সেই দায়িত্বটি হচ্ছে বাংলাদেশের মতো একটি সমাজকে আপনার সন্তুষ্ট করা একটি নির্বাচন দিয়ে, যাতে করে রাজনৈতিক শক্তিগুলো নির্বাচনে অংশগ্রহণ করতে চায় এবং যাতে করে আপনার জনগণ তার মত প্রকাশ করতে পারে এবং তার জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে। এই নির্বাচনী পরিবেশ আমি বলে ফেললাম 1 মিনিটের ভেতরে, ব্যাপারটি সম্পূর্ণ উল্টো। আপনি জানেন যে নির্বাচন কমিশন আমাদের রয়েছে এবং তারা পুরোটাই অকার্যকর। যেরকম পুলিশ যেরকম দৃশ্যপট থেকে বিদায় নিয়েছে, আমার ধারণা 11টি সাংবিধানিক কমিশনও বা তাদের দায়িত্ব থেকে অনেকটাই অদৃশ্যভাবে বিদায় নিয়েছে গত 15 বছরে। নির্বাচন কমিশন বলি, তথ্য কমিশন বলি, দুর্নীতি দমন কমিশন বলি, তাতে করে আপনার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আপনার আবার পুনর্গঠন করতে হবে। এই কাজটি অত্যন্ত কঠিন। আপনি জানেন যে এই সরকারের উপদেষ্টা মাত্র 16 জন। কাজে আমরা মনে করি ভবিষ্যতে হয়তো আরও উপদেষ্টা নিতে হবে অথবা আরও মানুষকে যুক্ত করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে আপনার সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে তো আবার কার্যকর করতে হবে। প্রশাসনের আমার ধারণা সচিব যারা রয়েছেন তাদের হয় বিদায় নিতে হবে নিজ থেকে, অথবা তাদেরকে সুন্দর করে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ হরণ করার জন্য ধন্যবাদ দিয়ে বিদায় করে দিতে হবে। কেননা গত 3টে নির্বাচন যাতে নিয়ে এত প্রশ্ন উঠেছে, আমি তো কোনো ব্যুরোক্রেটকে দেখিনি প্রতিবাদ করতে, আমি তো কাউকে শুনিনি যে আমার বিবেকের তাড়নায় আমি সামনে এসে বলেছি যে 2% ভোটকে 42% করা হয়েছে। বাংলাদেশের মানুষ খুব ভালো করে জানে কয় % ভোট পড়েছে, এবং যারা ভোট কন্ডাক্ট করেছেন আমার ধারণা তারাও জানতেন। কাজেই তাদের এই যে একটা ফাঁপা সমাজ আমরা তৈরি করেছিলাম, একটা ভোটহীন, ভাতের অধিকারহীন, মত প্রকাশের অধিকারহীন, এরকম একটি সমাজে শুধুমাত্র আওয়ামী লীগের ভূমিকা ছিল বা শেখ হাসিনার ভূমিকা ছিল, এটি ভাবাটা খুব অন্যায় হবে। সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের ভূমিকা ছিল, মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের ভূমিকা ছিল, পুলিশের তো ব্যাপক ভূমিকা ছিল। পুলিশ যে এত রাজনৈতিকভাবে অ্যাক্টিভ হয়ে উঠতে পারে, ব্যক্তি তোষণ করতে পারে এবং এতটা বেপরোয়া হতে পারে, এক একজন তাদের জেলা কিনে ফেলছিলেন। বেনজির পালিয়ে গেছেন গোপালগঞ্জ কিনে, হারুন আমার ধারণা কিশোরগঞ্জ কিনে ফেলেছেন, হয়তো বেনজিরের সাথে প্রতিযোগিতা হতে পারে। দুইজনকে দেখতে হবে আমাদের যে প্রতিযোগিতায় কে এগিয়ে থাকেন। কাজেই পুলিশ যেই জায়গায় গেছে সেটি এই সরকারের অবশ্যই রাজনৈতিক আবহে তৈরি হয়েছে, কিন্তু প্রফেশনাল বডিরা তাদের দায়িত্ব ভুলে গিয়ে কি করে রাষ্ট্রের কর্মচারী, দলের কর্মচারী হতে পারেন বা ব্যক্তির কর্মচারী, তা আমরা দেখেছি। আমি গণমাধ্যমের কথা, আপনি গণমাধ্যমের মানুষ, গণমাধ্যমের কথা না বললেই না। দেখুন, একটি সরকার যাই করুক, গণমাধ্যম তার একটা নিরপেক্ষ, ইন্ডিপেন্ডেন্ট, প্রফেশনাল ভূমিকায় থাকার কথা। আমরা এই সরকারের সময় দেখতে পেলাম গণমাধ্যমের মালিকরা
সম্পাদকরা, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তার পেশাগত জবাবদিহিতা এবং কমিটমেন্ট বাদ দিয়ে কি করে দলীয় লেজুরবৃত্তি করেছেন এবং কত নিম্নমানের ভূমিকা অবতীর্ণ হয়েছেন। যেই প্রেস কনফারেন্সগুলো করা হয়েছিল গণভবনে, আপনি শুধুমাত্র তাকে আবার রিপিট করে দেখেন, আমাদের লজ্জায় তখনও মাথা হেঁট হয়ে গেছিল। আমি এই অনুষ্ঠানে এসে বলতাম যে এই লোকগুলো তাদের নিউজ রুমে ফেরত যায় কি করে, সবচেয়ে জুনিয়র সহকর্মীর দিকে সে তাকায় কি করে, সে প্রধানমন্ত্রী এই প্রশ্ন করার মানে তাকে কেন থামিয়ে দেয় না, কেননা সেগুলো কোনোটাই প্রশ্ন হতো না, সেগুলো এক ধরনের ব্যক্তি স্তুতি হতো। কেউ নেলসন ম্যান্ডেলার সাথে তুলনা করতেন, কেউ আরও অন্যান্য মনীষীদের সাথে তুলনা করতেন, কী সব করতেন, এবং ওই একই চেনা মুখ যারা তার সাথে বিদেশে যেতেন সাংবাদিকরা, ওই একই চেনা মুখ তারা 4 দিন পরে এসে প্রেস কনফারেন্সে সাজানো প্রশ্ন করতেন। কাজেই গণমাধ্যম জনগণের কাছে, পাঠকদের কাছে, দর্শকদের কাছে তার যে জবাবদিহিতার জায়গাটি সেটি হারিয়ে ফেলেছিলেন। কাজে আমরা দেখতে পাচ্ছি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, গণমাধ্যম, বিচার বিভাগের কথা না বললে এই গল্প কিন্তু শেষ হবে না। কাজে বিচার বিভাগে দেখুন, আপনার প্রধান বিচারপতি থেকে শুরু করে অন্য সব বিচারপতিদেরকে অপসারণের দাবি তুলেছে বৈষম্য বিরোধী আন্দোলন। এটি রাষ্ট্রে কখনো হতে পারে? এবং এটি আমাদের আজকে বিচারালয় বন্ধ, বিচার কাজ হচ্ছে না। কাজেই আমরা যে দেখুন, ওনারা শুনতে খুব অপছন্দ করতেন যে বাংলাদেশ অকার্যকর হয়ে যাচ্ছে, পথ হারাবে না বাংলাদেশ, এই কথাটি তারা শুনতে চাইতেন, কিন্তু তারা করেছেন ঠিক উল্টাটা। তারা পালিয়ে গেছেন। একটি সরকার চলে যেতে পারে, একটি সরকার স্ক্যান্ডালাস হতে পারে, দুর্নীতি করতে পারে, নেতৃবর্গ স্বাভাবিক মৃত্যু হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু একটি রাষ্ট্র অকার্যকর হতে পারে? এই গত 3 দিনে বাংলাদেশ রাষ্ট্রকে অকার্যকর করার সব ধরনের ব্যবস্থা এবং পরিকল্পনা এবং ব্যক্তিবর্গ যারা সরকারের ঘনিষ্ঠ ছিলেন তারা নিশ্চিত করেছেন বিচারালয় কাজ করবে না, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কাজ করবে না, পুলিশ কাজ করবে না, এবং গণমাধ্যম কার্যত অচল। আজকে আপনি বঙ্গভবনে দেখেন গণমাধ্যমের লোককে আমি নিশ্চিত জানি ওই লিস্টে দাওয়াত দিয়েও কাউকে পাওয়া যায় নাই, কারণ তারাও পলাতক। একটি সরকারের সাথে সংবাদপত্রের লোকরা পলাতক হতে পারে? আমাদের তো সেই ঘটনা ঘটেছে। আমরা অতীতের কথা বলতে চাই না, কিন্তু অনেক দুঃখের সাথে বলছি, কেননা গত 15 বছরে সরকারটিকে বিভিন্ন সময়ে সমালোচনা করতাম এবং তাতে করে মানে খুব সুখে থাকতে পেরেছি, খুব যে অত্যাচার নির্যাতন হয়নি এমন বলার কিন্তু কোনো সুযোগ নাই। কেননা আপনি একটি টোটালিটারিয়ান স্বৈরতন্ত্র একজন নাগরিকের নাগরিক অধিকার, আইনগত অধিকার হরণ করার জন্য কি কি করতে পারেন আমি নিশ্চিত জানি এই তথ্যগুলো বেরোবে, বিরোধী রাজনীতির লোকরা বলবেন, আয়নাঘর থেকে যারা বেরিয়ে আসছেন তারা বলবেন, যারা কোনো রকমের আন্দোলন করার চেষ্টা করেছিলেন তার দাবি নিয়ে তাদের কি করে নির্যাতন করা হয়েছে তারাও বলবেন। কাজেই আমরা যেটি আজকের দিনে যেটি বলতে চাই, আপনি আমার ভালো লাগছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এই সরকারের সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, কাজে এরকম একটি দেশের সাথে বিগত সরকারটি যেরকম সম্পর্ক তৈরি করেছিল সেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে গেছিল। ভারতের সাথে আমাদের কিন্তু একটা ভিন্ন হিস্সা রয়েছে, ভারতের সাথে আমাদের অভিন্ন নদী রয়েছে, বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। বিগত প্রধানমন্ত্রীর বিগত ভারত সফরের সময় যে 21টি কিংবা 31টি, দেখুন আমরা সংখ্যাও কিন্তু জানি না, কারণ এগুলো এতটাই অস্বচ্ছ ছিল। এইগুলোতে আসলে কি চুক্তি হয়েছে? ভারতের সাথে রেলের যোগাযোগ কি, নদীপথে যোগাযোগ কি, আকাশপথে যোগাযোগ কি, প্রতিরক্ষা কি? প্রতিবেশীর সাথে আপনি আলাদা থাকতে পারবেন না। আমরা ভারত বিরোধিতা পছন্দ করিনি কোনোদিন, ভারত তোষণও পছন্দ করিনি। আমি আশা করব ইউনূস সরকার ভারতের প্রতি একটি মর্যাদাশীল জাতির ভূমিকা নিয়ে, এবং আমরা যেন ভারতের মতো দেশের সাথে একসাথে বেড়ে উঠতে পারি অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সেই জায়গাটি তৈরি হবে। খুব ভালো লেগেছে নরেন্দ্র মোদী প্রথম রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে অভিনন্দন জানিয়েছেন, একসাথে কাজ করার কথা বলেছেন। যেটি আমি শেষ মতো বলতে চাই যে আমাদের প্রত্যেকটি নাগরিককে দল মত নির্বিশেষে ইউনূস সরকারকে সহযোগিতা করতে হবে, যার যার নিজস্ব ক্যাপাসিটিতে রয়েছে। দেখুন, সমালোচনা করার অনেক জায়গা থাকতে পারে, উপদেষ্টা কারা হয়েছেন, তাদের অতীত কী ইত্যাদি নিয়ে আমরা কথা বলতে পারি, এখন এগুলো বলার কোনো সময় না। আমরা তাদেরকে সুযোগ দিতে চাই, তাদেরকে অবারিত সুযোগ দিতে চাই, যাতে করে বাংলাদেশকে তারা পুনর্গঠন করতে পারেন এবং এরকম একটি পরিবেশ তৈরি করতে পারেন। শুধু শেষে বলি যে নাহিদ এবং আসিফের মতো বাংলাদেশের ইতিহাসে, আমি এই প্রশ্নটি করতে যাচ্ছিলাম যে
তারা দুজন সহ, দুই সমন্বয়ক নাহিদ এবং আসিফ সহ যে বাকি 16 জন উপদেষ্টা এবং আপনি যে প্রধান অধ্যাপক ডক্টর ইউনূসের কথা আপনি বললেনই, সব মিলে গঠনটি কেমন হলো এবং তাদের যে ভবিষ্যৎ ইঙ্গিত তারা যেটি দিয়েছেন যে সমস্ত কাজ করবেন বলে, সেই সম্পর্কে যদি আমরা আমার ধারণা, আমি উপদেষ্টাদের অনেককে ব্যক্তিগতভাবে চিনি। অনেক বছর আমরা বিভিন্ন ক্যাপাসিটিতে একসাথে কাজ করেছি। তাদের সামাজিক অবস্থান, রাজনৈতিক অবস্থান, প্রতিবাদের অবস্থান, সাহসের অবস্থান, এগুলো আমরা পরিচিত। আমার ধারণা একটা দারুণ উপদেষ্টা মণ্ডলী হয়েছে এবং তার মধ্যে অনেক ধরনের ব্যালেন্স তৈরি হয়েছে, নবীন প্রবীণের ব্যালেন্স হয়েছে। আপনার আমি খুব খুশি হতাম প্রাইভেট সেক্টর থেকে যদি দু একজনকে অন্তর্ভুক্ত করা যেত, কারণ প্রাইভেট সেক্টর ইকোনমির চালিকা শক্তি। তাদের যেই দক্ষতা, যোগ্যতা এবং ভিশন থাকে, সেটি এই সরকার, যেই সুযোগ আগামীতেও রয়েছে প্রাইভেট সেক্টর থেকে নেওয়ার একটা আমার ধারণা সুযোগ রয়েছে। আসিফ এবং নাহিদের প্রতি আমার দারুণ নজর থাকবে, কেননা 24-25 বছর বয়স, যেই বয়স হচ্ছে সাহস করার, প্রতিবাদ করার, বিপ্লব করার এবং অন্যায়ের দিকে চোখ রাঙানোর, সেই বয়সে তারা সরকারের দায়িত্ব পেয়েছেন, তারা উপদেষ্টা হয়েছেন, তারা অন্তত 2-3টি মন্ত্রণালয়কে মানে পরিচালনা করতে পারবেন। আমি দারুণভাবে তাকিয়ে থাকব যে ওরা গণ অভ্যুত্থান করতে পেরেছে, কিন্তু গণ অভ্যুত্থানের পরে সরকার পরিচালনায় কেমন করে। আমি আশা করব ওদের চেয়ারের পেছনে টাওয়েল থাকবে না। আমি আশা করব যে ওরা জি হুজুর মার্কা হবে না। আমি আশা করব ওরা দুর্নীতি এবং অন্যান্য খারাপ কাজে মনোযোগ দিবে না। এবং আমি আশা করব ওরা ওদের স্বাভাবিক জীবন অব্যাহত রেখে সরকার পরিচালনায় অংশগ্রহণ করবে। আশার কথা হচ্ছে এই সরকারের সবচেয়ে তরুণতম মানুষটির নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। তার যে এনার্জি, তার যে ভিশন, তার যে অবারিত দ্বার নতুন চিন্তার এবং উদ্ভাবনী শক্তির প্রতি, এটি পৃথিবী বিস্মিত। এবং পৃথিবীতে আপনি জানেন যে বড় বড় কোম্পানিগুলো তার সাথে সামাজিক ব্যবসা করার জন্য চুক্তিবদ্ধ হতে চায়, বিভিন্ন দেশ তাকে পেতে চায়, অনেক বিশ্ববিদ্যালয় তাকে সমাবর্তনের বক্তা হিসাবে দেখতে চায়। এবং এবারের অলিম্পিক হচ্ছে তার আইডিয়া থেকে শুরু হয়েছে। বাংলাদেশ রাষ্ট্রে তিনি কি কন্ট্রিবিউট করেন, এটি আমার খুব দারুণভাবে দেখার ইচ্ছা। এবং কারণ এখন তার হাতে আর কোনো আমরা গত কয়েক বছর তাকে সাংঘাতিকভাবে নির্যাতিত হতে দেখেছি, আইনগতভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে। সেই জায়গা থেকে মধুর প্রতিশোধ ওনারা নিতে হবে না, এটি হয়ে গেছে যে উনি রাষ্ট্রের দায়িত্ব পেয়েছেন। কাজেই আমরা দেখতে চাই যে এরকম তরুণতম ব্যক্তি, যার সৃজনশীল সব ক্ষমতা রয়েছে এবং বিশ্বকে নাড়া দেওয়ার মতো উদ্ভাবনী শক্তি রয়েছে, তিনি বাংলাদেশের সরকারকে বা বাংলাদেশের জনগণের জীবনকে অথবা আমাদের ভবিষ্যৎকে কোন জায়গায় নিয়ে যান। আমরা যেন এক বিন্দুও দ্বিধা না করি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সাথে সহযোগিতা করার, প্রয়োজনে আত্মসমর্পণ করার, ভুল ত্রুটি যা করেছে অতীতে রাজনীতিবিদরা, এবং সামাজিক শক্তিগুলোর একসাথে জড়ো হওয়ার। আমরা অনেক ধরনের উন্নয়নের গল্প শুনেছি, কোনটা সত্যি কোনটা মিথ্যা আমরা জানি না, কিন্তু এই উন্নয়নের গল্প, সামাজিক অগ্রগতির গল্প, একটি দেশের এগিয়ে যাওয়ার গল্প যেন রূপকথার মতো মনে হয়। অনেক অনেক ধন্যবাদ জনাব আশরাফ কায়সার আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনার আলোচনার জন্য তো অবশ্যই। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।